এই মেয়েটি সকালে বাজারে গিয়েছিল। হঠাৎই দুই লেডি কনস্টেবল এসে তাকে থানায় নিয়ে যেতে থাকে। কেউ ভাবতেও পারেনি এর কয়েক ঘন্টার মধ্যেই এমন কিছু ঘটবে যেটা পুরো শহর কাঁপিয়ে দেবে। কিন্তু প্রশ্ন একটাই, কেন পুলিশ তাকে ধরল, আর কে এই মেয়েটি? সবকিছু জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সকাল 10টা, কলকাতার এক ব্যস্ত বাজার। পথে ঘাটে হট্টগোল, হকারদের ডাক, ট্রাফিকের আওয়াজ। এই ভিড়ে একজন মেয়ে, পল্লবী, সাদা লেগিংস আর লাল কুর্তি পরে দাঁড়িয়ে কিছু জিনিস কিনছিল। ঠিক সেই সময় 4জন ইউনিফর্ম পরা পুলিশ সামনে এসে দাঁড়ালো। 2জন পুরুষ কনস্টেবল, 2জন লেডি কনস্টেবল। এক পুরুষ কনস্টেবল গম্ভীর গলায় বলল, আপনি কি পল্লবী মুখার্জি? আপনাকে এখনই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। পল্লবী চমকে উঠল। থানায়? কিন্তু কেন? আমি কিছু করিনি। পুলিশ তখনও কিছু বলে না। পল্লবী ঘামতে থাকে, দোকানদার, আশেপাশের মানুষ তাকিয়ে। ঠিক তখনই একজন লেডি কনস্টেবল এগিয়ে এসে ধমকে উঠল, বেশি কথা বলছিস, চল চুপচাপ। না, আমি যাব না, আমার কোনো দোষ নেই। ঠিক তখনই এক সপাটে চড় পড়ল পল্লবীর গালে। চারপাশের মুখগুলো থেমে যায়। তার মুখ ফ্যাকাশে। সে এক ঝটকায় মাটিতে বসে পড়ে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। চোখের সামনে সব কিছু মিলিয়ে যাচ্ছে আর এক ছবিতে। ঠিক তখনই ভেসে উঠতে থাকে এক উজ্জ্বল সকাল। শঙ্খধ্বনি, লাল শাড়িতে পল্লবী, আর পাশে দাঁড়িয়ে পার্থ। ঠিক আজ থেকে 5 বছর আগে, হ্যাঁ সেই দিনটাই যেদিন ওদের বিয়ে হয়েছিল। কলকাতার ভবানীপুরে পল্লবীর বাড়ি। সম্ভ্রান্ত, রুচিশীল পরিবার। পল্লবী শান্ত স্বভাবের, পড়াশোনায় ভালো। আর পার্থ দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত ঘরের ছেলে। সদ্য একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। বিয়ের সময় দুপক্ষের পরিবারে আনন্দের জোয়ার। সোনার গয়না, দামি শাড়ি, বিলাসবহুল অনুষ্ঠান, যেন একটা নিখুঁত স্বপ্ন। বিয়ের পরের কিছু মাস যেন এক রূপকথা। রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে পল্লবী পাখিদের দেখত আর ভাবত, জীবনটা এমনই থাকুক। কিন্তু স্বপ্ন চিরকাল টেকে না। বছরখানেক পর পার্থর মনে চেপে বসে উন্নতির পিপাসা। প্রথমে ফ্ল্যাট কেনার স্বপ্ন, তারপর গাড়ি, তারপর বড় লোকদের দলে ঢোকার আকাঙ্ক্ষা। পল্লবী ধীরে ধীরে বুঝতে পারে মানুষটা বদলাচ্ছে। সে ভালোবেসেছিল এক সরল, পরিশ্রমী ছেলেকে। আজ সে দাঁড়িয়ে আছে এক উচ্চভিলাষী, স্বার্থপর স্বামীর পাশে। জয়ন্ত সরকার, পার্থর বস। বয়সে 50 ছুঁই ছুঁই। কথায় চলনে একরকম আত্মবিশ্বাস, কিন্তু তাতে একটা খাপছাড়া দম্ভ লুকানো। চেহারায় পরিপক্কতার রেখা, কথাবার্তা রুচির ভান থাকলেও সেই হাসির আড়ালে ছিল এক কুৎসিত আসক্তি, যেটা শুধু অফিসের ঘনিষ্ঠরাই জানত। অফিসে কানাঘুষো চলত। নতুন রিসেপশনিস্টকে আবার বসের কেবিনে ডেকেছে। ওর সঙ্গে লাঞ্চ মানে প্রমোশন নিশ্চিত। পল্লবী এসব জানতো না তখনও। জানতো না এই মানুষটা হবে তার জীবনের ছায়া মানব, যার উপস্থিতি সব আলো ঢেকে দেবে একদিন। একদিন অফিস থেকে ফিরে পার্থ হঠাৎ বলল, কাল তোমায় নিয়ে একটা জায়গায় যাব, আমার বস তোমার সাথে একবার দেখা করতে চান। পল্লবী একটু চমকে উঠল। আমার সাথে? কেন? ও বলল, আমার ফ্যামিলি দেখে নিতে চায়, ও আমায় প্রমোশন দিতে চাইছে, খুব কাছের করে রাখতে চাইছে। পল্লবী বাইরে থেকে শান্ত গলায় বলল, তা তো ভালোই, প্রমোশন মানে তো ভালো খবর। কিন্তু ভিতরে ভিতরে একটা অজানা অস্বস্তি ঘুরপাক খাচ্ছিল। একটা প্রশ্ন মাথায় দানা বাঁধছিল, কোনো বস এমন করে ব্যক্তিগতভাবে স্ত্রীকে দেখতে চায়? তারপরও মুখে কিছু বলল না। পার্থকে খুশি দেখতে চাইছিল সে। দক্ষিণ কলকাতার এক 5 তারা রেস্টুরেন্টে প্রথম দেখা হলো জয়ন্ত সরকারের সঙ্গে। পল্লবী পরেছিল গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি, শান্ত সংযত। জয়ন্ত প্রথমেই বলল, তোমার ছবি দেখেই বুঝেছিলাম পার্থর কপালে সত্যি সোনা জুটেছে। পল্লবী হেসেছিল বিনয়ে, কিন্তু কিছুটা অস্বস্তিতে। পার্থ বাইরে ফোন করতে গিয়ে আর ঘণ্টাখানেক ফেরেনি। জয়ন্ত তখন পল্লবীর দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে ছিল এমন এক ধরনের দৃষ্টি, যেন সে চোখ দিয়ে মেপে নিচ্ছে সামনে বসা মানুষটাকে। মুখে এক চিলতে হাসি খেলছিল, কিন্তু সেই হাসিতে ছিল না সৌজন্য,
বরং একটা অদ্ভুত দাবি। অবশেষে জয়ন্ত বলল, তুমি তো বেশ আশ্চর্য এক সংমিশ্রণ। সৌন্দর্য আর শান্ত স্বভাব একসাথে খুব কম দেখা যায়। পল্লবীর কাঁধে হঠাৎ করে একটা শীতল স্রোত বয়ে গেল। সে শুধু জলের গ্লাসে চুমুক দিল, জবাব না দিয়ে। সেদিন বাড়ি ফিরে পল্লবী বলেছিল, ওই লোকটার সঙ্গে আমাকে রেখে তুমি চলে গেলে, এটা কী রকম ব্যবহার? পার্থ বলেছিল, প্রমোশনটা একদম হাতে এসে গেছে, একটু ম্যানেজ করলেই হয়। এরপর থেকে পল্লবী জানে কোথায় যাচ্ছে সে। ঘুরতে যাওয়া মানে এখন ওর বসের সামনে বসে থাকা, হাসি মুখে পার্থর কথা মতো নিজেকে সাজিয়ে তোলা। প্রথমে তীব্র প্রতিবাদ করেছিল পল্লবী, রাগ কান্না সবই বলেছিল সে, কিন্তু পার্থ গলা চড়িয়ে বলতো, তুই তো ঘরেতেই থাকিস, সারাদিন খাস ঘুমাস, কোনো উপার্জন করিস না। আমি যদি একটু তোর থেকে হেল্প চাই, তোর কি যায় আসে? আমরাই তো ভালো থাকবো এতে, বুঝিস না? পল্লবীর গলায় জমাট বাঁধা কষ্ট জমে উঠত। সে বুঝত যাকে একদিন ভালোবেসে জীবন শুরু করেছিল, সে এখন তাকে একটা সুবিধার জিনিস হিসেবে ভাবছে। পার্থ বুঝতে পারছে না সে কত বড় ক্ষতি করে ফেলছে, না শুধু পল্লবীর, বরং নিজের আত্মাটারও। পল্লবী তখন তাকিয়েছিল লোকটার চোখে। সেই রাতে বিছানায় শুয়ে সে প্রথমবার ভাবল, এই লজ্জা, এই অপমান কতদিন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে পার্থর মুখে অদ্ভুত এক হাসি। সে দরজা ঠেলে ঘরে ঢুকেই উচ্ছ্বসিত গলায় বলল, পল্লবী জানো, আমি দুবাই যাচ্ছি। বস বললেন ওখানে একটা কোম্পানির প্রেজেন্টেশন করতে হবে, শুধু 3 দিনের জন্য, আর ফিরেই নাকি আমার প্রমোশন কনফার্ম। পল্লবী চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে এক চিলতে হাসি টেনে বলল, বেশ তো, খুব ভালো খবর। কিন্তু চোখের ভাষা অন্য কিছু বলছিল। ভেতরে ভেতরে পল্লবীর বুক কাঁপছিল। সে জানতো এই 3 দিনেই অনেক কিছু ঘটতে পারে। তার স্বামী যে মানুষটাকে বস বলে বিশ্বাস করে, সে যে কী চায় সেটা এখন পল্লবীর অজানা নয়। একটু থেমে বলল, আমি কোথায় থাকবো একা? পার্থ অবাক হয়ে তাকিয়ে বলল, আরে মাত্র তো 3 দিন, তুই কি ম্যানেজ করতে পারবি না? দেখবি কেটে যাবে, কিছুই হবে না। তারপর ওর ফোনে মুখ গুজে দিল। পল্লবী চুপ করে রইল। ভিতরে ভিতরে একটা আগুন জ্বলছিল, কিন্তু তবু কিছু বলল না। কয়েকদিন পর পার্থ বিদেশ চলে গেল। ঠিক পরদিন বিকেলেই জয়ন্ত অফিসের কাজের অজুহাতে এসে হাজির, হাতে একটা বোতল, মুখে সেই চেনা ভদ্রতার মুখোশ। বোতলের গায়ে মোড়ক ছিল না, কিন্তু তার গন্ধে পল্লবীর কপাল কুঁচকে গেল। জয়ন্ত বলল, আসলে তোমার স্বামীর প্রমোশনের ফাইনাল ডকুমেন্টে কিছু সই আছে, পার্থ আমাকে বলেছে তুমি করে দেবে। পল্লবী বাধ্য হয়ে বসার ঘরে ঢুকতে দিল। জয়ন্ত ধীরে ধীরে তার ছায়া মেলে ধরতে লাগলো। একটা দুটো মন্তব্য, চোখের দৃষ্টি আর শরীরী ভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠছিল ওর আসল উদ্দেশ্য। পল্লবী মুখে কিছু বলতো না, চোখ নামিয়ে বসে থাকতো। শেষমেশ জয়ন্তর হাত এগিয়ে এলো। পল্লবীর কাঁধে ছোঁয়া পড়তেই সে এক ঝটকায় উঠে দাঁড়ালো। রাগে কাঁপা গলায় বলে উঠল, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান এখনই। এটা আমার আত্মসম্মানের ঘর। আপনার মতো মানুষকে এখানে আমি এক মুহূর্ত সহ্য করব না। জয়ন্ত হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর একটা ঠান্ডা হাসি হেসে বলে, এই ভুলটা করে ফেললে পল্লবী, খুব বড় ভুল। কিন্তু ততক্ষণে পল্লবী চোখের সামনে দাঁড়ানো ভয়ের ছায়াটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 3 দিন পরে পার্থ ফিরে আসে, কিন্তু ওর চোখে সেই আগের উচ্ছ্বাস নেই, বরং লালচে চোখ, রাগে টনটন করছে চোয়াল। চুপচাপ দরজা বন্ধ করে এসে বলল, সব জানি আমি, তুই ঠিক করিসনি, বস সব বলেছে। পল্লবী কিছু বলার আগেই পার্থ চিৎকার করে উঠল, আমার কেরিয়ারটা তোর জন্য সব শেষ করে দিলি। তারপর থেকে শুরু হলো চোখ রাঙানি, ঠেলাঠেলি, অপমান। একদিন তো এমনও বলল, যতবার বলেছি ততবার না বলেছিস, এবার আমি নিজেই নিয়ে যাব তোকে, বস অপেক্ষা করছে। পল্লবী সমস্ত শরীর যেন জমে গেল। সে আর বুঝতে পারছিল না পার্থ তার স্বামী না তার বিক্রেতা। পল্লবী জানত কিছু না করলে সে হারিয়ে যাবে। একদিন চুপি চুপি বাজার থেকে একটা ছোট ক্যামেরা নিয়ে এলো। বেডরুমে রাখা একটা শোপিসের ভেতরে সেট করে দিল। নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে নিঃশব্দে। সেই রাতেই
পার্থ অফিস থেকে ফিরেই বলল, জয়ন্ত আজ একটু দেরিতে আসবে, কিন্তু ও আসবেই। পল্লবীর চোখে মুহূর্তেই আতঙ্ক নেমে এলো। রাত 8টা, দরজায় ঘন্টা বাজল। পার্থ নিজেই দরজা খুলে দিল। জয়ন্ত ঘরে ঢুকলো, হাতে এক বোতল, মুখে সেই চেনা মিথ্যা ভদ্রতা। পল্লবী জানত ক্যামেরা চালু আছে, তার চোখের জল, তার নীরবতা সব রেকর্ড হচ্ছে। পার্থ তখন ঘরেই ছিল, ঘরের এক কোণে বসে চুপ করেছিল, যেন কিছুই দেখছে না। গলা কাঁপছিল পল্লবীর, তবু সে বলল, আজ না প্লিজ, আজ আমাকে ওর সামনে যেতে বলো না। পার্থ একবার জয়ন্তের দিকে তাকালো, তারপর পল্লবীর দিকে ফিরে বলল, আর কতদিন এসব করে থাকবে? যেটা করতে বলেছি সেটাই করো। প্রমোশনটা এখন আর এক ধাপ দূরে। তার চোখে ছিল না কোনো সহানুভূতি, বরং একরকম বিরক্তি। পরক্ষণেই সে হাত ধরে পল্লবীকে ঠেলে দিল জয়ন্তর দিকে। পল্লবী সেই মুহূর্তে বুঝে গেল এই ঘরে সে একা, একেবারে একা। ওর চোখের ভয়, ওর নীরব কান্না, আর জয়ন্তর বিকৃত মুখভঙ্গি সব ধরা পড়ল ক্যামেরায়। পরের দিন দুপুর গড়িয়ে সন্ধে। পল্লবী হাত কাঁপতে কাঁপতে ভিডিওটা ফোনে ট্রান্সফার করলো, তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। একজন স্ত্রীর কাহিনী, যাকে স্বামী নিজের প্রমোশনের জন্য বিক্রি করে দিয়েছে। ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সারাদিন সারা রাত ইনবক্স ভরে উঠতে থাকে। কেউ বলছে সাহসিনী, আবার কেউ বলছে এটা শুধু এক নারীর লড়াই নয়, সমাজের একটা অন্ধকারকে সামনে নিয়ে আসা। তবে কেউ কেউ আবার বলছে এতদিন চুপ ছিল কেন? পল্লবী শুধু তাকিয়েছিল মোবাইল স্ক্রিনের দিকে। এক ফোঁটা জল ঠোঁট বেয়ে পড়ে গেল, কিন্তু এবার চোখে ছিল না অপমান, ছিল শুধুই যুদ্ধ জয়ের নিঃশব্দ সান্ত্বনা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল মা। পল্লবী ধীরে রিসিভ করলো। হ্যালো মা। কিরে পল্লবী, কি হচ্ছে এসব? আমরা কিছুই বুঝতে পারছি না। এই ভিডিও সত্যি নাকি? মায়ের কণ্ঠে কাঁপুনি। পল্লবী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা চিন্তা করো না, আমি ঠিক আছি, সবটা বুঝে ভেবেই করছি। এবার আমি আর চুপ করে থাকবো না মা। এদিকে জয়ন্ত তার অফিসে কাঁচের ডেস্কে দাঁড়িয়ে রেগে গলা নিচু করে ফোনে কাকে যেন বলছে, শোনো এখনই কিছু একটা করতে হবে। এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করাও, আর যেভাবেই হোক ওই মেয়েটাকে গ্রেপ্তার করতে হবে। তার চোখে আগুন, কপালে রাগের ভাঁজ। পাশে দাঁড়িয়ে থাকা পার্থ একটু দ্বিধায় নিচু গলায় বলল, মেয়েটার এত সাহস হলো কি করে? এখন যদি মিডিয়া আর বড় অফিসারদের কানে যায় আমরা তো শেষ। জয়ন্ত দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, চুপ করে থাকলেই তো হতো। এত সাহস? আমি জয়ন্ত সরকার, আমায় কেউ প্রশ্ন করবে? পরদিন সকালে পল্লবী একটা দরকারি জিনিস আনতে বাজারে বেরিয়েছিল। পরনে ছিল লাল কুর্তি, সাদা লেগিংস, মুখে ক্লান্তি, চোখে চেপে রাখা অস্থিরতা। ঠিক তখনই 4 জন ইউনিফর্ম পরা পুলিশ সামনে এসে দাঁড়ালো। 2 জন পুরুষ কনস্টেবল, 2 জন লেডি কনস্টেবল। একজন পুরুষ কনস্টেবল গম্ভীর গলায় বলল, আপনি কি পল্লবী মুখার্জি? আপনাকে এখনই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সে একটু থমকে গেল। হ্যাঁ, কিন্তু কেন? একজন ঠান্ডা গলায় বলল, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, আমাদের সঙ্গে চলুন। পল্লবী চোখ মেলে তাকালো, কিন্তু কেন? আমি কি করেছি? দ্বিতীয়জন বলল, আপনার নামে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে একজন কর্পোরেট কর্মকর্তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। তদন্তের স্বার্থে আপনাকে থানায় নিয়ে যেতে হবে। পল্লবী আঁতকে উঠল। আমি যা বলেছি সেটা মিথ্যে না, আমি যাব না। ঠিক তখনই পেছন থেকে এক লেডি কনস্টেবল এগিয়ে এসে বলল, তুমি বেশি কথা বলছো, চুপচাপ আমাদের সঙ্গে চলো। পল্লবী এক পা পিছিয়ে গিয়ে বলল, না আমি যাব না। ঠিক তখনই লেডি কনস্টেবল হাত তুলল। এক সপাটে চড় পড়ল পল্লবীর গালে। আশেপাশের মানুষরা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো। পল্লবীর শরীর কেঁপে উঠল, চোখের সামনে যেন ঝাপসা সব কিছু। ঠিক সেই সময় এই ঘটনাটা মোবাইলে ক্যামেরা বন্দি করেছিল এক তরুণ ছেলে। সে সেই দিনই ভিডিওটা আপলোড করলো। ক্যাপশনে লেখা ছিল, এই মেয়েটিকে আজ অজ্ঞাত কারণে এই থানায় পুলিশ তুলে নিয়ে গেছে। ভিডিওটা মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ভাইরাল হয়ে যায়।
পল্লবীকে থানায় এক ঘরে বসানো হয়েছিল। দুজন অফিসার জেরা করছিল। চোখে আলো ফেলা হয়নি ঠিকই, তবু ঘরের ভেতর একটা চাপা অন্ধকার যেন জমে উঠেছে। পল্লবী মাথা নিচু করে বসে আছে। দুজন অফিসার টেবিলের এপারে বসে তার দিকেই তাকিয়ে। একজন ঠান্ডা গলায় বলল, তুমি যদি এখনই সোশ্যাল মিডিয়ায় গিয়ে নিজে বলো ভিডিওটা ভুল ছিল, এডিট করা ছিল, তাহলে এখানেই বিষয়টা মিটিয়ে নেওয়া যেতে পারে। বলবে মানসিক চাপে ভুল করেছো, এটা তোমার ভালোর জন্যই বলছি, একবার ভেবে দেখো। পল্লবী থমকে গেল। তার চোখ দুটো যেন কিছু একটা গিলে ফেলার চেষ্টা করছে। এবার আরেকজন অফিসার ফাইলের উপর আঙুল টোকা দিয়ে বলল, যদি না করো তাহলে কিন্তু আমাদের রাস্তা জানা আছে, এত সহজে ব্যাপারটা ছেড়ে দেওয়া হবে না, বুঝেছ? পল্লবী মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার মনে হলো এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় প্রতিবাদ হতে পারে। তার মুখে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর চোখ তুলে বলল, আপনারা যা খুশি করতে পারেন, কিন্তু আমি একটা কথাও মিথ্যে বলবো না। যে বউকে তার স্বামী বিক্রি করে দেয় তার মুখ বন্ধ রাখতে চাইছেন আপনারা, তাহলে বিচার কোথায়? এক মুহূর্তের জন্য ঘরটা থেমে যায়। ঠিক তখনই বাইরে হঠাৎ এক চিৎকার, এক গর্জন। এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে বিশাল ভিড় জমেছে, লোকজন, পত্রিকা, মিডিয়া, ক্যামেরা সবাই দাঁড়িয়ে গেছে। এক সিনিয়র অফিসার দাঁড়িয়ে উঠে বলল, কি, কারা ডাকলো ওদের? স্যার, কেউ একজন ওই বাজারে ভিডিও ভাইরাল করেছে। ঘরটা হঠাৎ করে থমকে যায়। সকলেই তাকিয়ে আছে দরজার দিকে। সাউন্ড এক মুহূর্তের জন্য থেমে, তারপর বাইরে ভেসে আসে অসংখ্য মানুষের কণ্ঠ, আমরা বিচার চাই। ঠিক তখনই বাইরে ভেসে এলো সাইরেনের শব্দ। একটা কাঁচ ঢাকা গাড়ি এসে থামে থানার সামনে। ডিএসপি সমরজিৎ সাহা, জেলার অন্যতম কড়া ও সৎ অফিসার, গাড়ি থেকে নেমে একটা ব্যস্ত দৃঢ় ভঙ্গিতে থানার ভেতর ঢুকে পড়লেন। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে কোনো ভয় নেই, কেবল অধৈর্যতা। এক অফিসার সাহস করে এগিয়ে এসে বলল, স্যার, এই মেয়েটি মানে পল্লবী একজন কর্পোরেট কর্মকর্তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। জয়ন্ত সরকার স্যারের বিরুদ্ধে নাম ধরে অপপ্রচার চালাচ্ছে। ঘটনাটা বেশ স্পর্শকাতর। ডিএসপি সমরজিৎ কড়া গলায় বললেন, ভাইরাল ভিডিও আর অভিযোগ শুনে দোষী নির্ধারণ হয় না, আমি নিজে যাচাই করব। ডিএসপি পল্লবীর দিকে তাকালেন। পল্লবীর চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল অভিমানহীন এক শান্তি। সে কাঁপা গলায় বলল, স্যার, আমি একটা কথাও মিথ্যে বলিনি, আপনি নিজেই দেখে নিন। ব্যাগ থেকে একটা ছোট পেনড্রাইভ বের করে বাড়িয়ে দিল ডিএসপির দিকে। এই ভিডিওতে সব আছে স্যার, আমার স্বামী কিভাবে আমাকে বাধ্য করেছে আর কিভাবে জয়ন্ত সরকার। ডিএসপি কিছু না বলে পেনড্রাইভটা অফিসারের হাতে দিলেন। তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ, চোখ দুটো ধীর, যেন কিছু অনুমান করতে চাইছেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ভিডিওটা চালাও, আমি নিজেই সব দেখব। তদন্ত ঘর অন্ধকার করে বড় স্ক্রিনে চালানো হলো ভিডিও ফুটেজ। ঘর নিস্তব্ধ, শুধু স্পিকারের শব্দ। পর্দায় স্পষ্ট দেখা গেল জয়ন্ত সরকারের চোখে মুখে বিকৃত অভিপ্রায়। সে পল্লবীর দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে একজন মানুষ নয়, এক অদম্য শিকারী। আর পার্থ স্ত্রীকে সামনে এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক পাশেই, ঠান্ডা নীরব সম্মতিতে। কেউ শব্দ করেনি, একটা পিন পড়লেও যেন শোনা যেত। ডিএসপি সামনের স্ক্রিনের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তার মুখে হতাশা, চোখে ঘৃণা আর কণ্ঠে চেপে রাখা রাগ। তারপর ধীরে উঠে দাঁড়ালেন ডিএসপি সমরজিৎ সাহা। একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এই মুহূর্তে জয়ন্ত সরকার ও পার্থ মুখার্জিকে গ্রেপ্তার করুন। আইনের চোখে সকলেই সমান, কেউই ছাড় পাবে না। পল্লবী চুপ করেছিল। তার চোখ দুটোতে তখন জল ছিল না, ছিল একরকম প্রশান্তি। পুলিশ স্টেশনের বাইরে তখন গর্জে উঠেছে জনতা। পল্লবী দিদি, তুমি লড়ে যাও, আমরা তোমার পাশে আছি। ডিএসপি তখন শুধু বললেন, পল্লবী, এবার তোমার আর ভয় পাওয়ার কিছু নেই, তুমি সাহস দেখিয়েছ, সমাজ তোমার পাশে আছে। ঠিক তখনই থানার বাইরে এক পরিচিত কণ্ঠস্বর, পল্লবী মা। পল্লবীর মা বাবা থানায় পৌঁছেছে। ক্লান্ত ভাঙা মুখে তারা ছুটে আসে মেয়ের দিকে।
পল্লবী ছুটে গিয়ে মায়ের বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলে। তার মা কাঁদতে কাঁদতে শুধু বলে, আমার মেয়েটা এত বড় কষ্ট পেয়েছে, আমরা কিছুই জানতে পারিনি। তার বাবা পল্লবীর মাথায় হাত রেখে ধীরে বললেন, চিন্তা করিস না মা, যা হয় ভালোর জন্যই হয়, এবারে সব ঠিক হয়ে যাবে। পল্লবী কিছু বলে না, তবে তার চোখে চোখ রাখলে বোঝা যায় আজ তার ভিতরের ভয় আর নেই। সে একজন সত্যিকারের যোদ্ধা। আসলে ভয়কে চুপ করে সহ্য করলে অন্যায় আরও বাড়ে, সাহস দেখালেই অন্যায় হার মানে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। এই গল্পে কিছু পুলিশের অনৈতিক আচরণ দেখানো হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি সব পুলিশ একরকম নয়। এই সমাজে এখনও অনেক সৎ, সাহসী এবং দায়িত্বশীল পুলিশ অফিসার আছেন, যারা সত্যের পাশে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে লড়েন। এই গল্পের উদ্দেশ্য শুধুই একটি সাহসী মেয়ের লড়াই দেখানো এবং সমাজে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনাকে শিল্পের মাধ্যমে তুলে ধরা। আর হ্যাঁ, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।